আসসালামু আলাইকুম। আমি কাজী নাজমুল হাসান আছি শালবন ল একাডেমিতে। আজকে টপিক নির্ধারণ করা হয়েছে নিবর্তনমূলক আটক এবং বিশেষ ক্ষমতা আইন এবং আর্টিকেল 49 সংবিধানের। আজকে আমরা শুরু করব যে কিভাবে নিবর্তনমূলক আটকের ক্ষেত্রগুলোকে পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন বলের সাথে নিবর্তনমূলক আটকের সময় বিশেষ ক্ষমা প্রদর্শন করতে পারে। প্রথমেই আমি চলে যাচ্ছি যে আটক কয় ধরনের হয়। আটক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে শাস্তিমূলক আটক আর একটি হচ্ছে নিবারণমূলক আটক। শাস্তিমূলক আটককে বলা হয় পিউনিটিভ ডিটেনশন এবং নিবারণমূলক আটককে বলা হয় প্রিভেন্টিভ। আমরা জানবো যে শাস্তিমূলক আটকটা কি। শাস্তিমূলক আটকটা হচ্ছে আপনি যদি কোনো অপরাধ করে থাকেন বা যদি দেশের কোনো আইন লঙ্ঘন করে থাকেন, তখন যদি আপনাকে গ্রেপ্তার করা হয় তখন সেটি হচ্ছে শাস্তিমূলক আটক। আর আমরা যেটি আজকে আমাদের মূল আলোচনা বিষয় যে নিবারণমূলক বা নিবর্তনমূলক আটকটি কী। ধরুন দেশের কোনো জরুরি অবস্থায় বা রাষ্ট্র চিন্তা করছে যে একটি ব্যক্তি দেশের ক্ষতি করতে পারে বা অপরাধ সংগঠন করতে পারে, তাকে যে আটক করা হয় তাকেই বলা হয় আপনার নিবারণমূলক আটক। এখন আমরা দেখব যে শাস্তিমূলক আটক এবং নিবারণমূলক আটকের মধ্যে পার্থক্যটুকু কী। শাস্তিমূলক আটকের ক্ষেত্রে আটকের যে আদেশটি দেয়া হয় সেটি দিয়ে থাকেন আদালত, এবং নিবর্তনমূলক যে আটক করা হয় সেক্ষেত্রে আদেশ দিয়ে থাকেন নির্বাহী প্রশাসন। শাস্তিমূলক আটকের ক্ষেত্রে অপরাধী যে কোনো একটি আইনের বহির্ভূত কাজ করে থাকেন, কিন্তু নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে অপরাধ কিন্তু করেননি, রাষ্ট্র বা প্রশাসন আশঙ্কা করছে যে আপনি অপরাধটুকু করতে পারবেন। শাস্তিমূলক অপরাধের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ কিন্তু সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, কিন্তু নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণের আপনার উপস্থিত করতে হয় না। শাস্তিমূলক আটকের ক্ষেত্রে ব্যক্তির বিরুদ্ধে কিন্তু একটি সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তখনই ওই ব্যক্তিকে আটক করা হয়। কিন্তু আমরা যখন দেখি নিবর্তনমূলক আটকের ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে না, শুধুমাত্র আশঙ্কা করা হয় সেই ব্যক্তিটি রাষ্ট্রের ক্ষতি করতে পারে বা রাষ্ট্রকে একটি বেহাল অবস্থা নেয়ার জন্য তার হয়তোবা কোনো প্রকার প্ল্যান থাকতে পারে। এখন আমরা আসব যে আমরা জানি আমাদের প্রত্যেক ব্যক্তির কিন্তু একটি ব্যক্তি স্বাধীনতা রয়েছে। এই ব্যক্তি স্বাধীনতা কি নিবর্তক আটকের সঙ্গে যৌক্তিকতা প্রকাশ পায় কিনা সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি জাতীয় নিরাপত্তা সবচেয়ে বড় নিরাপত্তা, এবং আমাদের দেশের রাষ্ট্র আইন প্রয়োগের মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু যখন জাতীয় নিরাপত্তার প্রশ্নের সম্মুখীন হয় তখন আমাদের ব্যক্তি স্বাধীনতাও কিন্তু আমাদের খর্ব হয়ে যায়। তখন সরকার ইচ্ছে করলেও আমাদের ব্যক্তি স্বাধীনতাকে চুপ করিয়ে রেখে জাতীয় স্বার্থ চিন্তা করার জন্য নিবর্তনমূলক আইনকে প্রাধান্য দিতে পারেন। রাষ্ট্রের নিরাপত্তা যখন বিপন্ন হয় অথবা রাষ্ট্র যখন যুদ্ধরত অবস্থায় থাকে, সেই সময় কিন্তু প্রচণ্ড অর্থনৈতিক সংকটও চলতে পারে। তখন রাষ্ট্র দেখবে যে এমন কোনো ব্যক্তি যারা আমাদের এই যুদ্ধরত অবস্থায় বা আমাদের অর্থনৈতিক সংকট অবস্থায় আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ তথ্য তা অন্য দেশকে দিচ্ছে কিনা। তখন কিন্তু জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য নির্বাহী প্রশাসন বা রাষ্ট্র ওই ব্যক্তিকে কিন্তু নিবর্তনমূলক আইনের আওতায় এনে আটক করতে পারে। এরপর আমরা চলে যাই হিস্ট্রির ক্ষেত্রে, যে আমরা দেখব পৃথিবীর অন্যান্য দেশ কি নিবর্তনমূলক আটক ব্যক্তি স্বার্থকে খর্ব করে।
প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 সালে ব্রিটিশ পার্লামেন্ট হচ্ছে নিবর্তকমূলক আইনটি পাশ করেন। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ পার্লামেন্ট ইমার্জেন্সি পাওয়ার বা ডিফেন্স প্রয়োগ করে নিবর্তকমূলকের আটকের বিধান রেখেছিল। এবং কি আমরা যদি দেখতে পাই যে অ্যান্ডারগুশন মামলায় হাউস অব লর্ডস একই অভিমত ব্যক্ত করেছিল। এখন আমরা দেখব যে রাষ্ট্র যে নিবর্তকমূলক আইনটি আমাদের জাতীয় স্বার্থ নিরাপত্তার জন্য আমাদের জন্য রেখেছে, কিন্তু এতে করে কি কোনো অপব্যবহারের ক্ষমতা আছে কিনা? অবশ্যই অপব্যবহারের ক্ষমতা আমাদের মাঝে বিদ্যমান। আমরা যদি দেখি আমাদের 1971 সালে কিন্তু আমরা এর পরবর্তী 22 বছর 1992 সাল পর্যন্ত একটি সমীক্ষায় দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে প্রায় 4500কে আটক করা হয়েছিল। তখন বারংবার হচ্ছে রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল নিবারণমূলক আইনটি প্রকাশের মাধ্যমে নিবর্তকমূলক আমাদের জনগণকে বেকায়দায় ফেলে আটক করেছিলেন। কিন্তু আমরা যদি দেখি সংবিধানে নিবর্তনমূলক আটকের বিধান সন্নিবেশ করলেই যে অগণতান্ত্রিক হবে বা ঝুঁকি বহন করবে, কিন্তু তা নয়। আমরা যদি ইউএসের ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট 1950 দেখি, ওখানে স্পষ্ট করে বলা হয়েছে যে একটি রাষ্ট্র বা নির্বাহী প্রশাসন কখন কখন নিবর্তনমূলকভাবে একজন ব্যক্তিকে আটক করতে পারেন। আসুন দেখে নিই যে কখন কখন হচ্ছে একজন ব্যক্তিকে হচ্ছে আমরা নিবর্তকমূলক আটক করতে পারবো ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট 1950 দ্বারা। 1 নম্বর হচ্ছে যদি দেশে যুদ্ধ বা বহির আক্রমণের আশঙ্কা থাকে, তখন হচ্ছে আমরা নিবর্তকমূলক আইনটি প্রয়োগ করতে পারবো। এরপর দেখব দেশের অ্যাটর্নি জেনারেল যদি মনে করেন আমাদের দেশে এমন একটি ক্ষতির আশঙ্কা আছে যে আমাদেরকে নিবর্তকমূলক আটকের ব্যবস্থা করতে হবে, তখন হচ্ছে দেশে একটি ওয়ারেন্ট জারি করতে পারেন। এরপর আমরা দেখব যে আমরা যে ব্যক্তিকে আটক করলাম সেই ব্যক্তিকে হচ্ছে 48 ঘন্টার মধ্যে হচ্ছে হিয়ারিং অফিসারের সামনে উপস্থিত হয়ে আইনজীবী দ্বারা হচ্ছে তাকে সামনে আনতে হবে এবং কি তাকে হচ্ছে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন দেশকে এই অবহেলা অবস্থায় আনার জন্য চেষ্টা করেছিলে। এবং ওই ব্যক্তি যাকে জিজ্ঞাসাবাদের জন্য আনানো হবে সেই ব্যক্তি ইচ্ছে করলেই ডিটেনশন বোর্ডের কাছে তার আপিল করতে পারে এবং আপিলের মাধ্যমে সেই আপিল বোর্ডটি দেখবে যে সে যে আপিল করেছে সেটি কি বাতিল করব নাকি সেটি পরিবর্তন করব নাকি আমরা সেটি সঠিক বলে ঘোষণা করব। এরপরেও যদি আটককৃত ব্যক্তি সংযুক্ত হয়ে থাকে তাহলে সে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। দেখুন আমরা দেখলাম যে আমাদেরকে যখন আটক করা হবে তখন ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট দ্বারা আপনি হচ্ছেন প্রথমেই হিয়ারিং বা ডিটেনশন রিভিউ বোর্ডের কাছে আপনি সম্মুখীন হবেন। সেখানে হচ্ছে আপনি আপিলের জন্য আবেদন করতে পারবেন। যদি ওই বোর্ডটি আপনার আপিলটি হচ্ছে বাতিল করে দেয় বা সংবিধান সংশোধন করে, তখন হচ্ছে আপনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারবেন। এরপর যখন কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয় তখন অন্যান্য মৌলিক অধিকারগুলো তার কাছে অর্থহীন হয়ে পড়ে। শুধুমাত্র জীবনের অধিকার ছাড়া বাকি অধিকারগুলো সে ভোগ করতে পারে না। এজন্য কোনো ব্যক্তিকে যাতে হয়রানিমূলক আটক করা না হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসি, আমরা বললাম এতক্ষণ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট 1950 ইউএসের আইনের কথা। এবার চলে আসব আমরা নিবারণমূলক আটক সংক্রান্ত আমাদের বাংলাদেশের আইনে কি আছে এবং আমাদের দেশের আইনে কি কোনো রক্ষা কবচ করা হয়েছে।
ব্রিটিশ ভারত ও পরবর্তীতে পাকিস্তানের 23 বছরের তিক্ত অভিজ্ঞতার কারণে বাংলাদেশ সংবিধান সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশ সংবিধানে বিনা বিচারে আটক বা জরুরি অবস্থা সংক্রান্ত কোনো বিধান রাখা হবে না। তৎকালীন আওয়ামী লীগ সরকারই জাতীয় অগণতান্ত্রিক বিধান সংবিধানে স্থান দেওয়ার ঘোর বিরোধী ছিলেন। কিন্তু সংবিধান প্রণয়নের পর বছর থেকে না যেতেই দ্বিতীয় সংবিধানের মাধ্যমে কিন্তু জরুরি অবস্থা বিধান ও প্রচার আমাদের দেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এবার যদি আমরা সংবিধানের 33 অনুচ্ছেদ দেখি, সেখানে হচ্ছে কোনো ব্যক্তিকে সাধারণ আইনে আটক করা হলেও তার 4টি সাংবিধানিক রক্ষা কবচ থাকবে এবং কি 33 অনুচ্ছেদে আরও বলা হয়েছে নিবর্তকমূলক আইনে যাকে আটক করা হবে তার নিম্নলিখিত সাংবিধানিক রক্ষা কবচ থাকবে। চলুন দেখে নেই যে সেই 3টি সাংবিধানিক রক্ষা কবচগুলো কি কি। সেই রক্ষা কবচগুলো হচ্ছে 3 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ থাকবে, যাদের 2 জন সুপ্রিম কোর্টের বিচারক বা বিচারক হওয়ার এমন একজন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রবীণ কর্মচারী হবে। সরকার কোনো ব্যক্তিকে নিবর্তকমূলক আইনে 6 মাসের বেশি আটক রাখতে হলে উপদেষ্টা পরিষদের সম্মতি লাগবে। দেখুন, সরকার যদি চায় যে আমাদের দেশের স্বার্থ রক্ষার্থে যদি কোনো ব্যক্তিকে আমাদের 6 মাস আটক করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদের কাছে থেকে আমাদের একটি সম্মতি পত্র আনতে হবে। আমরা ইচ্ছে করলেই কিন্তু কোনো মাসের বেশি হচ্ছে আটকে রাখতে পারবো না। এরপর দেখব নিবর্তকমূলক আটক আইনে কাউকে আটক করা হলে কর্তৃপক্ষ তার কাছ থেকে জানতে চাবেন যে কেন তাকে আটক করা হয়েছে এবং পরবর্তী অবস্থা গ্রহণ করা হবে। এই রাইটটিকে বলা হয়ে থাকে রাইট টু কমিউনিকেশন অফ গ্রাউন্ডস। এবার আমরা দেখব সর্বশেষ 3 নাম্বার। এরই পাশাপাশি হচ্ছে যে আমাদেরকে হচ্ছে শামীম আহমেদ জিজ্ঞেস করেছেন যে প্রিভেন্টিভ ডেফিনেশনকে ব্ল্যাক ল হিসেবে গণ্য করা যায় কি না। আসলে প্রিভেন্টিভ যে লটি আমরা দেখেছি যে জাতীয় স্বার্থ নিরাপত্তায় হচ্ছে আমাদেরকে সেটিকে রক্ষা করা রাষ্ট্র আওতায় আনানো যায়। হ্যাঁ, ব্ল্যাক ল হিসেবে আওতায় আনতে হলে আমাদেরকে কিছু কিছু দিক লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্যটি হচ্ছে যে বেকায়দায় ফেলে কোনো ব্যক্তিকে হচ্ছে কি প্রিভেন্টিভ ডিফিনেশনের আন্ডারে আনানো হয়েছে কিনা এবং কি হচ্ছে রাজনৈতিক স্বার্থ এখানে বিবেচিত হচ্ছে কিনা। যদি হচ্ছে যে ওই ব্যক্তিকে আটক করা হয় তাহলে হচ্ছে ব্ল্যাক ল ডেফিনেশনেও কিন্তু প্রিভেন্টিভ ডিফিনেশনটি পড়তে পারে। এখন আমরা দেখে নিব যে আত্মপক্ষ সমর্থনের অধিকারে যখন আটক করা হয় সেই ব্যক্তিকে কিন্তু তার নিজের একটি সমর্থনযোগ্য একটি অধিকার তাকে দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে যে তাকে যে আটক করা হয়েছে তার আটকটুকু হচ্ছে বেআইনি বা বাতিল, সেই সম্পর্কে কিন্তু আটককৃত ব্যক্তির অধিকার রয়েছে। এখন আমরা দেখব আমাদের সংবিধানের 33-এর 5 উপ অনুচ্ছেদে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। সেই শর্তটি হচ্ছে কর্তৃপক্ষ তথ্যাদি প্রকাশ না করে শুধুমাত্র আটকের কারণ জানালে আটক ব্যক্তির পক্ষে আদালত বক্তব্য পেশের সুযোগ থাকে না। যদি আটকদের পক্ষ সমর্থন সুযোগ না থাকে, শুধু আটকের কারণ জেনে কোনো লাভ হবে না। এখন হচ্ছে এই অনুচ্ছেদের মাধ্যমে বলা হয়েছে যে আটক করার পর যে আটকের কারণ জানবো শুধু কিন্তু তা নয়, কিন্তু আমাকে হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমি যে নিরপরাধী, আমি যে দেশকে বেকায়দায় ফেলার কোনো পরিকল্পনা নেই, সেটি হচ্ছে
আমাকে আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে জানানোর ব্যবস্থা করে দিতে হবে। যদি এখানে একটি কিন্তু আছে, আমরা যে তিনটি কারণ বললাম, এই তিনটি সাংবিধানিক রক্ষা কবচ যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কোনো ব্যক্তিকে কিন্তু আমরা 6 মাসের বেশি আটক করতে পারবো না। এখন আমরা দেখব যে আমাদের যে উপদেষ্টা একটি বডি রয়েছে, সেখানে কিন্তু একটি বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আছে। এখন দেখব যে সেই কোয়াজি জুডিশিয়াল বডিগুলো কি কাজ করে থাকে। উপদেষ্টা পরিষদের সামনে আটককৃত ব্যক্তি কোনো আইনজীবী নিয়োগ করতে পারে না, এটা কোনো আদালত হিসেবে কাজ করবে না। বন্দির বিচারও কিন্তু এই আদালত করতে পারবে না। পরিষদের সামনে আটক আদেশ দানকারী কর্তৃপক্ষ কর্তৃক উপস্থিত আটকদাসের যে বিষয়টি বিবেচনা করা হয়েছে, তাও কিন্তু এই পরিষদের কাজ। ফলে সরকারের নিবর্তনমূলক আটকের অপব্যবহারের বিরুদ্ধে এটি খুব একটা কার্যকর ভূমিকা হবে বলে আমরা মনে করছি না। এখন আমরা দেখব যে বাংলাদেশের নিবর্তক যে আইনটি করা হয়েছে তার কিছু খারাপ দিক। আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমরা ভারতকে দেখতে পাই, সেখানে কিন্তু একটি আমাদের বাংলাদেশে হচ্ছে 6 মাসের সময় ধরে হচ্ছে বিনা বিচারে আটক রাখা যায়, কিন্তু ভারতে হচ্ছে মাত্র 3 মাস সময়। ধরুন আমি যদি একটি ব্যক্তিকে 6 মাস ধরে বিনা বিচারে আটকে রাখি, ব্যক্তির কিন্তু এখানে মৌলিক অধিকারগুলো হচ্ছে আপনার বাস্তবায়িত হচ্ছে না। কিন্তু ভারত হচ্ছে এই সময়টিকে খুব কমিয়ে এনে 3 মাস করে রেখেছেন। আর পৃথিবীর অন্যান্য দেশের মতো পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু বিনা বিচারে 6 মাস ধরে আটকে রাখা যাবে এরকম কিন্তু কোনো বিধান বলি নেই। একমাত্র আমাদের বাংলাদেশে 6 মাস ধরে বিনা বিচারে একজন ব্যক্তিকে আটকে রাখা যাবে। দেখছেন অবস্থা যে বিনা বিচারে হচ্ছে আমি একজন ব্যক্তিকে জেল হাজতে 6 মাসের বেশি আটকে রাখবো। কিন্তু এখানে কিন্তু আমাদের ভেবে রাখা উচিত রাজনৈতিক স্বার্থও কিন্তু নিদারুণভাবে জড়িত। এবার আসবো, দেখব প্রত্যেক দেশের আইনে নিবর্তকমূলক আটকের একটি সর্বোচ্চ মেয়াদ থাকে। ভারতে দেয়া হয়েছে 2 বছর, কিন্তু বাংলাদেশের সংবিধানের এমন কোনো বিধান করা হয়নি। অর্থাৎ বাংলাদেশ সরকার চাইলেই যে কোনো কারণে একজন ব্যক্তিকে অনেক দিন পর্যন্ত আটকে রাখতে পারেন। দেখুন আমাদের দেশের অবস্থা, যে আমাদের দেশে এখন পর্যন্ত যে নিবর্তকমূলক যে আইনটি রয়েছে, সেখানে কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়নি। কত বড় একটি লুপহোলস রাখা হয়েছে আমাদের দেশের আইনে। এখন আসুন, যে পৃথিবীর অন্যান্য দেশে বলা হয়েছে যে কখন কখন আমরা একটি নিবর্তকমূলক আইনটি প্রয়োগ করতে পারবো বা একজন ব্যক্তিকে আমরা হচ্ছে আটক করতে পারবো। সেখানে বলা হয়েছে যে কি, যুদ্ধের মতো চলাকালীন অবস্থায় বা দেশ যদি কোনো অর্থনৈতিক সংকটে পড়ে, তখন হচ্ছে আমরা এই নিবর্তকমূলক আইনটি প্রয়োগ করতে পারবো। কিন্তু বাংলাদেশের যদি অবস্থাটুকু দেখি, তাহলে বাংলাদেশে হচ্ছে নিবর্তক আইনকে যে কোনো সরকার চিরস্থায়ী করছেন এবং সংবিধানের একটি অংশ হিসেবে এটিকে বারংবার ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু এই কারণেই কিন্তু আমাদের দেশের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো খর্বিত হচ্ছে এবং দেশের রাষ্ট্র ব্যবস্থা একটি বিপর্যয়ের মুহূর্তের মধ্যে পড়ছে। এখন যে কোনো সরকার চাইলেই বিরোধী দলের ব্যক্তিকে আটক করে ইচ্ছামতো বছরের পর বছর কিন্তু জেল হাজতে রাখতে পারেন। দেখুন অবস্থা, যে গণতান্ত্রিক এই বিশ্বে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। পৃথিবীর অন্যান্য দেশ যখন চিন্তা করছে যে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা নির্দিষ্ট কোনো জরুরি অবস্থায় আমরা এই আইনটি প্রয়োগ করব, কিন্তু আমাদের 33 অনুচ্ছেদের দ্বারা বাংলাদেশ সরকার এই নিবর্তকমূলক আইনকে সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করে
যে কোনো সময় হচ্ছে বিরোধী দলীয় যে কোনো হচ্ছে পার্টিকে হেয়পণ্য করছে এবং বছরের পর বছর আটকে রাখছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা যারা আইনের ছাত্র, যারা আমরা দেখছি আসলে এটি কোনো প্রকারই কাম্য নয়। এবার দেখব যে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত কি করেছে। 44তম সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে নিবর্তকমূলক আটকের বিধানকে অনেকটা গণতান্ত্রিক করা হয়েছে, কিন্তু বাংলাদেশের অগণতান্ত্রিক বিধানকে আজও পরিবর্তন করা হয়নি। আমরা যদি দেখি যে বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু 16টি সংবিধানের সংশোধনী পাশ হয়েছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা এখন পর্যন্ত হচ্ছে এখন পর্যন্ত নিবর্তকমূলক সংশোধনীর কোনো ক্ষেত্রই আমরা এখন পর্যন্ত প্রকাশ করতে পারিনি। আমরা চাই দেশের সম্পূর্ণ শান্তি ব্যবস্থা, কিন্তু দেশের সম্পূর্ণ শান্তি ব্যবস্থায় যদি একজন নিরপরাধ ব্যক্তিকে বছরের পর বছর আটক করা হয়, তাহলে কিভাবে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষিত হবে, তা আজকে জাতির কাছে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এরপর আমরা দেখব যে বিশেষ ক্ষমতা আইন বাতিলের যখন প্রশ্নই আসে, দেশ চালাতে হলে এবং অপরাধ দমন করতে হলে আসলে এই আইন আমাদের হয়তো চালু রাখতে হবে, কিন্তু সরকারের যে যুক্তি আমাদেরকে দিচ্ছে তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কারণ কোনো ব্যক্তি অপরাধে লিপ্ত হলে বা লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকলে তাকে পুলিশ আমাদের সাধারণ আইন আছে, সে সাধারণ আইন অনুযায়ী কিন্তু গ্রেফতার করতে পারেন। এবং কি আমাদের সিআরপিসি অনুযায়ী পুলিশ কিন্তু সিআরপিসি 54 ধারা অনুযায়ী কিন্তু বলা আছে বিশেষ ক্ষমতা বলেও কিন্তু কোনো ব্যক্তিকে হচ্ছে আটক করতে পারেন। কিন্তু আমাদের এত সাধারণ আইন অবস্থা থাকা সত্ত্বেও কেন আমাদেরকে হচ্ছে নিবর্তকমূলক আইনের আওতায় এনে একজন ব্যক্তিকে আটক করা হচ্ছে? এরপর আমরা আসি, আটক করা হলেও একজন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা যে কতখানি খর্ব হয়ে থাকে তা অবশ্যই বোঝা যায় যখন একটি ব্যক্তি বছরের পর বছর জেল হাজতে আটকা থাকে। অনেক নিরপরাধ ব্যক্তি কিন্তু এই আইনের আওতায় আটক রাখা হয়, তাদের জানার অধিকার থাকে না যে কেন তাদেরকে আটক করা হলো। কিন্তু ধনী ব্যক্তিদের আর্থিক সচ্ছলতার কারণে হাইকোর্ট ডিভিশনে হেবিয়াস কর্পাস মামলা করে তাড়াতাড়ি কিন্তু অনেকেই ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য গরিব যারা হাজার হাজার বন্দী রয়েছেন তারা কিন্তু এই আইনের পাশের পর মাস আটকে থাকছে। বিশেষ ক্ষমতা আইনে আটকের কয়েকটি পরিসংখ্যান আজ আমরা দেখব। 1992 সালের জুলাই মাসে সারা দেশে বিশেষ ক্ষমতা আইনে আটকে ছিল প্রায় 10,000 ব্যক্তি। 1996 সালের 1 জুলাই থেকে 1997 সালের 30 এপ্রিল পর্যন্ত এই 10 মাসে বিশেষ ক্ষমতা আইনে আটকে রাখা হয়েছে 3,324 জনকে। চিন্তা করতে পারেন যে একজন ব্যক্তি খুন করেনি, একজন ব্যক্তি চুরি করেনি, একজন ব্যক্তি ডাকাতি করেনি, কিন্তু এই কম সময়ের মধ্যে কিন্তু হাজার হাজার মানুষকে আটক করা হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশকে যদি আমরা লক্ষ্য করি, 10 জন বা 12 জন ব্যক্তি কিন্তু একটি দেশকে বেকায়দায় ফেলতে পারেন, কিন্তু যেখানে হাজার হাজার ব্যক্তিকে নিরপরাধভাবে আটক করা হচ্ছে শুধুমাত্র বিশেষ একটি ক্ষমতা আইনের প্রবলে পড়ে, এতে করে কিন্তু আমাদের ব্যক্তি স্বাধীনতা অনেকাংশে খর্বিত হচ্ছে। আমরা আগেই বলেছিলাম ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট 1950 ইউএসএতে ওখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি হচ্ছে যে বিভিন্ন রিভিউ বোর্ড বা হচ্ছে সুপ্রিম কোর্ট আইনেও কিন্তু তাকে যে বন্দি করা হয়েছে সেই ক্ষেত্রে কী করতে পারবে, সেক্ষেত্রে সে আপিল করতে পারবে তার নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য। এখন
আমাদের দেশের আইনে দেখব যে এই মূলক যে ঘটনাগুলো রয়েছে সে এই ব্যক্তি কি আসলেই আত্মপক্ষ সমর্থনের অধিকার রাখে কিনা। বলাই বাহুল্য যে আমাদের দেশের এরকম কোনো ক্ষমতা বলে আইনের সুযোগই রাখা হয়নি যেখানে একজন ব্যক্তি হচ্ছে যে আত্মপক্ষে সমর্থন পাবে। সে কি একজন হচ্ছে আইন অফিসার নিয়োগ করে আদালতে হচ্ছে নিজের আত্মপক্ষ সমর্থন দিবে। যদি পৃথিবীর অন্যান্য দেশ লক্ষ্য করি, সেখানে একটি মামলা হয়েছিল, সেই মামলার নাম হয়েছিল অ্যান্ডারসন। এই মামলার রায়ের ভিত্তি ছিল ইফ দ্য সেক্রেটারি অফ স্টেট হ্যাজ রিজনেবল কজ টু বিলিভ। এই অংশটুকুর ব্যাখ্যা নিয়ে উক্ত মামলার 5 জন লর্ড ছিলেন। 4 জনের মতো ছিল আটককারী কর্তৃপক্ষের ব্যক্তিগত সন্তুষ্টির পক্ষে, অর্থাৎ আটককারী কর্তৃপক্ষ যদি মনে করে কোনো ব্যক্তি শত্রুমূলক কাজে লিপ্ত এবং তাকে আটক করার প্রয়োজন হয় তাহলেই তাকে আটক করা যাবে। কিন্তু দেখুন যে এই যে আমরা এতক্ষণ বলছিলাম যে একটি নির্দিষ্ট কিন্তু আমাদের আইন দরকার, একটি নির্দিষ্ট কিন্তু একটি ধারা দরকার আমাদের বিশেষ ক্ষমতা আইনে, যে বিশেষ ক্ষমতা দ্বারা কিন্তু আমরা একজন ব্যক্তিকে হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিব। যদি আমি একজন ব্যক্তিকে আত্মপক্ষে সুযোগের সমর্থন না দেই, তাহলে বিশ্বাস করুন আমাদের দেশের যে আইনি ব্যবস্থা, সে আইন ব্যবস্থার উপর প্রত্যেক জনগণের হচ্ছে আস্থা হারিয়ে যাবে। তবুও দেখে নেই যে একজন বিখ্যাত ব্যক্তি একটি উক্তি করেছিলেন, সেই উক্তিটি আজকে আমরা পড়ব। সেই উক্তিতে তিনি বলেছিলেন, দেশের যুদ্ধকালীন সময়ে আইন নির্বাক হয়ে থাকে না, আইন পরিবর্তিতও কিন্তু হতে পারে, কিন্তু শাস্তির সময়ে যেরূপ কথা বলা হয় যুদ্ধের সময় কিন্তু সেরূপ কথা আমাদের বলতে হবে। শাস্তির সময় আইন হচ্ছে এক অর্থে ব্যবহৃত হয় এবং যুদ্ধের সময় আইন আরেকটি অর্থে ব্যবহৃত হবে, সেরূপ কোনো কারণ হতে পারে না। স্বাধীনতার অন্যতম নীতি হলো বিচারকদের সবসময় কিন্তু নিরপেক্ষ থাকতে হবে। এখন আমাদেরকে হচ্ছে রবিন এলএলবি হচ্ছে একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে বর্তমানে কতজন ব্যক্তি হচ্ছে আটক আছেন। আসলে এখন পর্যন্ত হচ্ছে সেরকম কোনো সমীক্ষা আমরা দেখিনি, কিন্তু আমি হচ্ছে হলফ করে বলতে পারি দিনের পর দিন হচ্ছে 2016, 2014 সালেও কিন্তু যে পিরোজপুর, বগুড়া জেলাও কিন্তু হচ্ছে 100 জন 200 জন করে হচ্ছে ঘর থেকে আমাদের নির্বাহী প্রশাসনের অর্ডারে কিন্তু অনেকজন ব্যক্তিকে নিরপরাধ মানে তারা কোনো অপরাধ করেনি, তাদেরকে কিন্তু হচ্ছে বিশেষ ক্ষমতা আইনের আওতায় এনে আটক করা হয়েছে। এরপর আমরা দেখব ব্রিটিশ পার্লামেন্টের একটি অবিচ্ছেদ্য অংশ যে প্রিভি কাউন্সিল। প্রিভি কাউন্সিল ব্রিটেনের শাসন ব্যবস্থার একটি অন্যতম অংশ হিসেবে আমাদের মাঝে বিবেচিত হচ্ছেন। যেহেতু হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা সাক্ষ্য আইন থেকে শুরু করে অন্যান্য যে কোনো আইন কিন্তু এখনও আমরা ব্রিটিশদের দেওয়া আইনই কিন্তু আমরা ফলো করছি। দেখে নিই কী রহস্য এই প্রিভি কাউন্সিল আইনে আছে। প্রিভি কাউন্সিল আইনে বলা হয়েছে যে আপিল আদালত হিসেবে সর্বোচ্চ শক্তিশালী কার্যক্রম হিসেবে কাজ করবে। ব্রিটেনে 2 ধরনের আদালত রয়েছে, সেটি হচ্ছে আপিল আদালত এবং হচ্ছে হাউস অফ লর্ডস। কিন্তু এই আইনগুলোকে কার্যক্রম করার জন্য 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে মেয়র কোড বিলুপ্ত করে একে একে কলকাতা, মাদ্রাজ এবং কি হচ্ছে বোম্বেতে 3টি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়। এই সকল সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে প্রিভি কাউন্সিলে আপিল করা যেত। 1861 সালে সুপ্রিম কোর্ট বাতিল করে 3টি হাইকোর্ট প্রতিষ্ঠা করা হলো। এই হাইকোর্টগুলোর রায়ের বিরুদ্ধে প্রিভি কাউন্সিলে কিন্তু সেই সময়ও কিন্তু আপিল করা যেতে পারত, কিন্তু
1935 সালের ভারত শাসন আইনে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় আদালত, যাকে বলা হয় ফেডারেল কোর্ট, প্রতিষ্ঠা করা হয় এবং পূর্বের 3টি হাইকোর্ট আমাদের মাঝে বলবৎ থাকে। ফেডারেল কোর্টের রায়ের বিরুদ্ধে প্রিভি কাউন্সিলে আপিল করা যেত, আবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও প্রিভি কাউন্সিলে আপিল করা যেত। কিন্তু দেশ বিভাগের পর ভারত ও পাকিস্তান উভয় প্রিভি কাউন্সিলে আপিলের বিধান বাতিল করে দেয়। দেখুন, আত্মপক্ষের যে একটা সমর্থনের সুযোগ কিন্তু আমরা দেখেছি কি 1773 সালে একটি রেগুলেটিং অ্যাক্ট করেছিল। সেখানে কিন্তু আমাদেরকে 3টি কোর্ট দেওয়া হয়। সেই 3টি কোর্টের বিরুদ্ধে, সেই 3টি কোর্ট হাইকোর্ট কোর্ট বলে বিবেচিত হয়েছিল। সেই 3টি কোর্টে যদি একজন ব্যক্তি তার রায় সম্পর্কে ক্ষুব্ধ থাকে, তাহলে কি প্রিভি কাউন্সিলে গিয়ে আপিল করতে পারত। কিন্তু ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা করার পরেও কিন্তু সেই আপিলটি বলবৎ থাকে। দেশ ভাগের পর 2টি দেশ ভারত ও পাকিস্তান কী করে, ভারত ও পাকিস্তান উভয়ই প্রিভি কাউন্সিলের যে ক্ষমতাটুকু সেটি কিন্তু একবারে বিলুপ্ত এবং বাতিল করে দেয়। এবার চলে আসি যে 1962 সালে পাকিস্তানের একটি মামলায় মালিক গোলাম জিলানির যে মামলাটি হয়েছিল, সেখানে প্রধান বিচারপতি হিসেবে ছিলেন A.R. কর্নেলিয়াস। তার কিছু উক্তি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তিনি বলেছিলেন যে ব্যক্তিগত পছন্দ মাফিক সন্তুষ্টির পক্ষে আমরা সবসময় সাফাই গেয়ে থাকি। সংবিধানের 98 অনুচ্ছেদ স্পষ্টভাবে সুপ্রিম কোর্টকে ক্ষমতা দিয়েছে নির্বাহী বিভাগের যতই শক্তিশালী হোক না কেন কোনো আইনগত কর্তৃত্ব করা হয়েছে কি না তা দেখার জন্য তাদেরকে কিন্তু কোনো প্রকারের ক্ষমতা দেওয়া হয়নি। নির্বাহী বিভাগ ব্যক্তিগত ও ইচ্ছামাফিক পছন্দ অনুযায়ী আদেশ জারি করবে এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতার উপর ইচ্ছামতো বাধা নিষেধ আরোপ করবে। আদালত সেখানে কিছুই বলতে পারবে না। সেখানে কিন্তু এই ধরনের আইন আমাদের কাম্য নয়। এবার চলে আসুন, আমরা দেখব আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কি হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম নিবর্তনমূলক আটক সংক্রান্ত যে মামলাটি হাইকোর্ট বিভাগে আসে, তা হাবিবুর রহমান বনাম বাংলাদেশ মামলাটি হয়েছিল। এই মামলায় আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদে যেটি আমরা জানি রিট অধীনে হাইকোর্ট বিভাগে হেবিয়াস কর্পাসের রিট আবেদন করা হয়। আদালতের অবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের পক্ষে সেখানে রায় দেওয়া হয়। রায়ের বিখ্যাত উক্তিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। রায়ে বলা হয়, সংবিধানের 3য় অধ্যায়ে কতিপয় মৌলিক অধিকারের নিশ্চয়তা কিন্তু আমাদেরকে দেয়া হয়েছে এবং এই অধ্যায়ে 44(1) নং অনুচ্ছেদে এই মৌলিক অধিকারসমূহ কোনো একটি বলবৎ করার জন্য 102(1) অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে আসার নিশ্চয়তা দেওয়া হয়েছে। 44(1) অনুচ্ছেদ বলে মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে আসার অধিকার নিজেই একটি মৌলিক অধিকার এবং 102 অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগকে যে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাহী বিভাগ কাজ আইনগত কর্তৃত্বে করেছে কিনা, কোনো ব্যক্তিকে আটক করা হলো কিনা, উক্ত আটক আইনগত কিনা, যুক্তিসঙ্গত কিনা তা দেখার উপায়। দেখুন, হাবিবুর রহমান এবং বাংলাদেশে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর যে মামলাটি করা হয়েছিল, সেখানে স্পষ্ট করে একটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে যে 102(1) অনুযায়ী হাইকোর্ট বিভাগকে যে আমরা ক্ষমতা বল প্রদান করেছি, সেই ক্ষমতা প্রদানের জন্য হাইকোর্ট বিভাগে যে আমরা 102 আন্ডারে যে মামলা করতে যাব, এটিও কিন্তু এক ধরনের আমাদের মৌলিক অধিকার। এখন এই 102(1) নির্বাহী প্রশাসন কি কোনো ধরনের আইনগত বল প্রয়োগ করতে পারে কিনা, সেটি হচ্ছে একটি সবচেয়ে বড় প্রশ্নের সম্মুখীন। কারণ আমাদের দেশে যে বিশেষ ক্ষমতা আইনে আমাদের বিভিন্ন ব্যক্তিকে আটক করা হয়, সেখানে কিন্তু কোনো ধরনের এমন বিধান রাখা হয়নি যেখানে আমরা আত্মপক্ষে সমর্থনের সুযোগ পাব। তাহলে এটি আমরা একটি ব্ল্যাক লয়ের আন্ডারে অবশ্যই পড়ে যাচ্ছে। এরপর আসি আমরা আরেকটি মামলা দেখব, যে এই মামলাটি সবাই সুপরিচিত, সেটি হচ্ছে
শরীফ বনাম রাষ্ট্র। এখানে একজন 18 বছরের বালককে 1973 সালের ডিসেম্বরে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ঢাকা থেকে গ্রেফতার করে। এই মামলায় শাহজাহানের কোনো খোঁজ না পাওয়ায় তার ভাই মেহেদী হাসান শরীফ হাইকোর্ট বিভাগে হেবিয়াস কর্পাসের একটি মামলা দায়ের করে। সেখানে হাইকোর্ট বিভাগকে শাহজাহানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে থাকে। এতে শাহজাহান রক্ষা বাহিনীর 2জন অফিসারের তত্ত্বাবধানে ছিল, কিন্তু বিভিন্ন অজুহাতে তারা শাহজাহানকে আদালতে হাজির করতে পারেনি। দেখুন, আমরা জানি যে আমাদের যে কোনো আইনে একজন ব্যক্তিকে যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে এবং ওই ব্যক্তি আদালতে সাক্ষ্য প্রমাণের জন্য এসে নিজের সাক্ষ্য প্রমাণের সুযোগ থাকবে। কিন্তু বিশেষ ক্ষমতা আইনে 1973 সালে যে মামলা করা হয়েছিল, সেই মামলায় শরীফ বনাম রাষ্ট্রকে আদালত বলেছিল যে গোয়েন্দা বিভাগ যে শরীফকে গ্রেফতার করেছে তাকে আদালতে আনানোর জন্য। কিন্তু বিশেষ ক্ষমতার আইনকে প্রয়োগ করে গোয়েন্দা বিভাগ কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তাদেরকে শরীফকে কিন্তু আদালতে উপস্থিত করাতে পারেনি। এতে করে কিন্তু মৌলিক অধিকার খুব ভালোভাবে আমাদের বঞ্চিত হচ্ছে। তো এতক্ষণ আমরা আলোচনায় বুঝলাম যে আমাদের যে নিবর্তকমূলক আইনটি করা হয়েছে সেটি আমাদের 33-এর খ অনুচ্ছেদে আমাদের সংবিধানে অংশ করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো ধরনের নির্দিষ্টমূলক আত্মপক্ষ সমর্থনের ব্যবস্থা রাখা হয়নি। পৃথিবীর যদি আমরা অন্যান্য দেশই লক্ষ্য করে থাকি, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রত্যেকটি ব্যক্তিকে যখন আটক করা হবে তাকে 48 ঘন্টার মধ্যে তাকে হিয়ারিংয়ের ব্যবস্থা করা হবে। হিয়ারিংয়ের পরপরই সেই ব্যক্তি কোনো আইন অফিসার নিয়োগ করতে পারবে এবং আদালতে আত্মপক্ষে তার সমর্থনের ব্যবস্থা রাখা হবে। কিন্তু দিনের পর দিন আমাদের সংবিধানকে অপপ্রয়োগ করে আমাদের দেশের বিভিন্ন আপনার বিভিন্ন দলগুলো নির্বিচারে বিভিন্ন অপরাধীকে আটক করে থাকে। এটি সংবিধান বিরোধী অবশ্যই কাজ হয়ে থাকে। তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে আমাদের সংবিধানে কিন্তু এখন পর্যন্ত 16টি সংশোধনী আনা হয়েছে। এরই পরিবর্তে যদি 17তম সংশোধনীতে যদি নিবর্তকমূলক আইনের প্রয়োগ দেখানো হয়, তাহলে কিন্তু অনেক ব্যক্তি নিরপরাধ থেকে বেঁচে যাবেন। তো আমরা আশা করছি যে আমাদের বাংলাদেশ সরকার সংবিধানে 17তম সংশোধনীতে নিবর্তকমূলক আইনের প্রয়োগ রাখবেন এবং যারা নিরপরাধ ব্যক্তি রয়েছেন তাদেরকে সুবিচারের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করা হবে।